নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুলে। আজকের আমরা ভূগোলের অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো, আমাদের এই পরিচিত পৃথিবী, তো আমরা যে এর উপরে আছি, আশপাশটাকে দেখছি, আবার আমরা এইভাবে পৃথিবীর একটি মডেল, এই গ্লোবকেও তোমরা দেখেছো। তো এই যে পৃথিবীর আমরা এই মডেলটাকে দেখে ভূগোল পড়া শুরু করি, তো এর বাইরে কোথায় কি আছে, কত দেশ, কত মহাদেশ, কত মহাসাগর, এই সমস্ত কিছুর আলোচনা তোমরা অনেকবার শুনেছো। কিন্তু সব থেকে ছোট থেকে যে প্রথম যে প্রশ্নটা আসে মাথায় এবং প্রথম যে জানার ইচ্ছেটা থাকে, যে আমরা তো পৃথিবীর ওপরটাই আছি, এই ওপরটাতে, কিন্তু এর ভেতরে তাহলে কি আছে? কেউ কি গিয়ে দেখেছিল? মানুষ কতদূর পর্যন্ত জেনেছে এখনো? আর আমরা যদি গর্ত খুঁড়তে শুরু করি, হয়তো ছোটবেলায় তোমাদের অনেকের এখনো মনে হয় যে ঠিক আছে, গর্ত খুঁড়ে দেখে আসি না কত দূর গর্ত খুঁড়তে পারি। তো অনেকে হয়তো বাগানের কাজ, মানে বাগানে গাছপালা লাগাও, সেই করতে গিয়ে কিছুটা গর্ত খুঁড়েছো, বা হয়তো বাড়ির আশেপাশে কোথাও গভীর নলকূপ খোঁড়া হলে তখন দেখেছো, কুয়ো খোঁড়া হলে দেখেছো, বা পুকুর। এই সমস্ত কিছু পর্যন্ত আমরা যতটুকু পৃথিবীকে দেখি, যতটুকু গভীরতা পর্যন্ত দেখি, আর আসলে পৃথিবীর যে বিরাট বিস্তার, সেটার তুলনায় এই সামান্য আমাদের দেখা আছে না বোঝার যে ধারণাটুকু, সেটা কিন্তু খুবই সীমাবদ্ধ। তো তাহলে সমস্যা কি? আমরা তো চাইলেই গিয়ে দেখে আসতে পারি যে একদম পৃথিবীর, মানে পৃষ্ঠ থেকে গর্ত খুঁড়তে খুঁড়তে যদি আমরা একেবারে কেন্দ্র পর্যন্ত যাই, তাহলেই আমরা সব জেনে ফেলতে পারি, দেখে ফেলতে পারি। কিন্তু সেটা তাহলে এখনো পর্যন্ত করা যায়নি কেন? দেখো, তোমরা জানো যে আমরা আমাদের বিজ্ঞানের যে প্রগতি কলা কৌশল, সেটার অগ্রগতি আমাদের গ্রহান্তরে নিয়ে গেছে। আমরা চাঁদে গিয়েছি, আমরা মঙ্গলে গিয়েছি, আমরা সৌরজগৎ সম্পর্কে অনেক কিছু জেনেছি বর্তমানে। কিন্তু এখনো পর্যন্ত জানো তো যে আমরা আমাদের নিজেরা, আমাদের যেখানে থাকি সেই গ্রহটার ভেতরেই খুব একটা বেশি দূর পর্যন্ত আমরা জানতে পারিনি। তোমরা জানো যে পৃথিবীর বইতে পড়েছো যে সব থেকে যে গভীর যে খনি, স্বর্ণখনি রবিনসন দ্বীপ, তো সেটা কিন্তু বড়জোর তার গভীরতা ওই 3.9 থেকে প্রায় 4 কিলো, ওই পর্যন্তই কিন্তু আমরা সরাসরি গিয়ে দেখেছি। তারপরে যাওয়া যায়নি কেন? আরো একটি আছে, যেমন কোলার যে বোরহোল রাশিয়ার, সেটা কিন্তু প্রায় 12 কিলোমিটার পর্যন্ত গভীর, কিন্তু সেখানে সরাসরি মানুষ গিয়ে দেখেনি। তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা এইখানে যে আমরা যত গভীরে যাব, যত নিচে যাব, তত কি হচ্ছে যে তাপমাত্রা প্রচন্ড বাড়তে থাকছে। এবং এটার একটা হারও আছে, কি না, প্রতি 32 মিটার বা 33 মিটার গভীরতায় কি হয় যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে। তাহলেই ভাবো যে আমাদের এই যে বললাম গভীরতম খনি 4 কিলোমিটার, তার মানে কি অসম্ভব তাপমাত্রা সেখানে, প্রায় 108 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি সেখানে তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রায় মানুষ সহ যে কোনো যন্ত্রপাতি, সেগুলো সমস্ত বিকল হয়ে পড়বে। মানুষের পক্ষে সরাসরি গিয়ে কখনো দেখা সম্ভব হবে না। তাহলে আমরা জানলাম কি করে? এই যে আজকে আমরা আলোচনা করতে চলেছি যে পৃথিবীর অন্দরমহলটা কেমন, ভেতরটা কেমন, সেখানে কি কি আছে, তো সেই বিষয়গুলো আমরা জানলাম কিছু পরোক্ষ ব্যাপার, কিছু পরোক্ষ বিষয়গুলোকে খেয়াল করে। অর্থাৎ পৃথিবীর ভেতরে কি আছে সেটা কিন্তু পৃথিবী কখনো কখনো জানিয়ে দেয়। কিভাবে? দেখো, এই যে আগ্নেয়গিরির মুখ থেকে কি বেরিয়ে আসে, এরকম ভাবে উত্তপ্ত গলিত লাভা। তো এই লাভার সাথে আরো কিছু কিছু মিশে থাকে, এর সঙ্গে গ্যাস থাকে, ছাই থাকে, এবং ছোট ছোট পাথরের টুকরো থাকে। তাহলে এই যে এত কিছু জিনিস, এটা ভেতর থেকে আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসছে। পৃথিবীর যেখানে যেখানে আগ্নেয়গিরি রয়েছে সেখানে সেখানেই এরকম অগ্নুৎপাত, এই ঘটনাটা মাঝে মাঝে ঘটতে থাকে। তাহলে আগ্নেয়গিরি ভেতর থেকে জিনিসপত্র বাইরে বের করে আনছে। তাহলে আমরা এই কি বেরোলো সেটাকে, সেই পদার্থগুলোকে যদি আমরা গবেষণা করে দেখি, তাহলে কিন্তু আমরা কি হচ্ছে পরোক্ষভাবে বুঝতে পারছি যে যে গভীরতা থেকে এটা উঠে আসছে সেখানে তাহলে এই ধরনের পদার্থগুলো বা এই তাপমাত্রায় এই বৈশিষ্ট্য, এই রাসায়নিক উপাদান তার মধ্যে রয়েছে। এছাড়াও আর কিভাবে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে যখন ধরো ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় কি হয় যে ভূমিকম্প তরঙ্গগুলো, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পৃথিবীর গভীরতার
পর্যন্ত সব থেকে বেশি খবর পেয়েছি, সব থেকে বেশি তথ্য জানতে পেরেছি। এটা আমরা একটু পরেই দেখে নিতে পারবো। তো চলো আজকের আলোচনাটা এবার বিস্তারিতভাবে শুরু করা যাক। সব থেকে সহজ বিষয়টা বোধহয় এটাই যে আমরা ভূগোল পড়া শুরু করি এটা দিয়ে যে পৃথিবীর একদম ভেতরটা কি আছে। তো আমরা কাল্পনিকভাবে সরাসরি যেতে পারি, তোমরা তো নিজেরা যেতে পারবে না। আজ কিন্তু আমরা যাব, পৃথিবীর ভেতরটা কি আছে দেখে আসব। তো আমরা চলো, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এই নামে কিন্তু কল্পবিজ্ঞানের একটা অসাধারণ গল্প আছে জুল ভার্নের। তোমরা হয়তো কেউ কেউ পড়েছো, না পড়লে অবশ্যই একবার পড়ার চেষ্টা করবে। সেখানে নিভে যাওয়া আগ্নেয়গিরির মধ্য দিয়ে দুজন গিয়ে পৃথিবীর ভেতরটা দেখে আসছে। তো এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে ওই গল্পটির উপর যে সিনেমা হয়েছিল তার দৃশ্যও ব্যবহার করছি। তো চলো আমরা তাহলে নিজেরাই গিয়ে দেখে আসি যে পৃথিবীর ভেতরে কি আছে। দেখো, আমরা যদি কোনো টানেলের মধ্য দিয়ে, ধরো এমন একটা টানেল তৈরি করা হলো যেটা কিনা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। তো এইভাবে সেই টানেলের মধ্য দিয়ে আমরা গেলে পরপর কি দেখতে পাবো? একদম পৃষ্ঠ এটা, এর উপরে আমরা থাকছি, ঘুরে বেড়াচ্ছি। এবার এই যে টানেলটা খুঁড়তে খুঁড়তে আমরা ভেতরে যাচ্ছি, তো দেখো এই যে আগ্নেয়গিরির মধ্য দিয়ে যদি আমরা যাই, তাহলে প্রথমেই আমরা কি করছি, যে ভূত্বক, প্রথমেই ওপরে যে আমরা ভূত্বক সেটাকে যদি আমরা খুঁড়তে খুঁড়তে আরো গভীরে যাই, দেখো তার গভীরতা পর্যন্ত কি আছে। এরকম বিভিন্ন রকমের স্তর বিন্যাস আছে, মাটি শিলার নানা রকমের স্তর বিন্যাস। কিন্তু এই যে ভূত্বক, ক্রাস্ট, এইটা কিন্তু মোটে 1%, গোটা পৃথিবীর যে আয়তন তার তুলনায় মোটে 1%। কারণ এটা পৃথিবীর একদম উপরে খুব পাতলা খোলার মতো, ঠিক ডিমের সঙ্গে তুলনা করলে যেমন হয় যে ডিমের খোলার মতো হচ্ছে এই ভূত্বকটা। দেখো অলরেডি আমরা ভূত্বকের নিচে যদি চলে যাই, সেখানেই একটু যেতে না যেতেই দেখো কি হয়েছে, চাপ 4000 গুণ বেশি। আমাদের খোলা পৃথিবীর, বাইরের পৃথিবীর যে পৃষ্ঠ, সেই সমুদ্র কাছে যে সমুদ্র সমতলে যে বায়ুচাপ তার তুলনায় 4000 গুণ বেড়ে গেছে। তাহলে এই অসম্ভব চাপে এবং প্রবল তাপে কি অবস্থা হবে স্বাভাবিক। এরপরে আমরা পৌঁছে গেলাম পরের স্তরে, সেটা হলো ম্যান্টেল বা গুরুমণ্ডল। এখানে দেখো সমস্ত শিলা অত্যন্ত তাপে, এখানে প্রায় 2000 ডিগ্রি তাপমাত্রা, একেবারে ম্যান্টেলের নিচের দিকে এতটাই তাপমাত্রা বেড়ে যায়, 1000 থেকে 2000 ডিগ্রি। তাহলে এই তাপে কি হবে, আর প্রচন্ড চাপে শিলা কি হবে, যে তার গলিত অবস্থায় বা কখনো কখনো প্লাজমার মতো এই অবস্থায় শিলাগুলো থাকবে। দেখো এই হচ্ছে আমাদের পৃথিবীর দ্বিতীয় স্তর। এবার এইটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এই স্তর হচ্ছে সব থেকে বেশি অংশ জুড়ে রয়েছে, পৃথিবীর প্রায় 84% জুড়ে রয়েছে এই স্তরটা। কারণ এইটার গভীরতা যতটা এবং এটা গোটা পৃথিবীকে ঘিরে রয়েছে, আবর্তন করে রয়েছে, তো তার জন্য এই স্তরের কিন্তু প্রায় 84%ই পৃথিবীর আয়তন এই স্তরটা পূরণ করছে। এবার আমরা ম্যান্টেলের মধ্য দিয়ে, এই যে ম্যান্টেলের একদম গভীরতায় চলে গেলে এখানে দেখো কিরকম উত্তপ্ত গলিত লাভা চারিদিকে। আমরা এক্ষেত্রে ম্যাগমা বলবো, মানে গলিত পদার্থ, শিলা, তার সঙ্গে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে যখন পৃথিবীর ভেতরে থাকে তখন সেটাকে ম্যাগমা বলছি, আর বাইরে বেরিয়ে এলে সেটা হচ্ছে লাভা। এবার আমরা কোরের কাছে পৌঁছে গেলাম, একেবারে বাইরের, কোরের বাইরের অংশটা দেখো ভীষণ তাপমাত্রা। এখানে তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস, 4000 থেকে 5000। এবং পৃথিবীর দেখো সূর্যের প্রায় বাইরের অংশের যে তাপমাত্রা, পৃথিবীর ভেতরে কেন্দ্রের ভেতরেও সেই একই রকমের ভয়ঙ্কর তাপমাত্রা। এবার এটা পেরিয়ে, অর্থাৎ বাইরের কেন্দ্রমণ্ডল পেরিয়ে যদি আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখো ইনার কোর, এখানে একদম সলিড একটা কেন্দ্র পৃথিবীর রয়েছে। দেখো তাহলে এইভাবে এখানে তাপমাত্রা দেখে নাও। এই আমরা একেবারে আমাদের জার্নিটা প্রায় শেষ করে এসেছি, আমরা একেবারে সেন্টারে পৌঁছে গেছি। এই সেন্টারে এসে কিন্তু একটা দারুণ ঘটনা ঘটবে। দেখো এখানে আমরা কি জানি যে পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে সব বস্তুকে নিচে, মানে কেন্দ্রের দিকে টানে। সেই কেন্দ্রতেই আমরা পৌঁছে গেছি। তাহলে কি হচ্ছে, যে এই কেন্দ্রেতে দেখবে সব দিকে ভর সমান, অর্থাৎ আকর্ষণ শক্তি সব দিকে সমান।
অর্থাৎ তোমার যে ভর তার উপর পৃথিবীর আকর্ষণ শক্তি সব দিকে সমান, তাহলে কি হবে যে তোমার একটা ভর শূন্য অবস্থা এরকম একটা অনুভূতি হবে কিছুক্ষণের জন্য। আচ্ছা, তো এরপর আমরা দেখে নিই যে আমাদের পৃথিবী সম্পর্কে এই যে ধারণাগুলো, এগুলো আমরা কিভাবে এলো, পরপর কিভাবে তৈরি হলো। দেখো, মূলত সারা পৃথিবীতে যত ভূমিকম্প ঘটে, প্রতি বছর হাজার হাজার ভূমিকম্পের ঘটনা ঘটে, সেই ভূমিকম্প তরঙ্গকে কাজে লাগিয়ে আমরা জানতে পেরেছি, এটা আমি আগেই বললাম। কিন্তু দেখো, আজ থেকে প্রায় 500 বছর আগেও কিন্তু আমরা পৃথিবীকে ভাবতাম যে পৃথিবী একটা এরকম ফ্ল্যাট, এরকম একটা সমতল পৃষ্ঠ। তারপর দেখো, ক্রিস্টোফার কলম্বাস, তিনি প্রথম ভূপর্যটক এবং গোলাকার পৃথিবীর ধারণাকে প্রথম প্রমাণ করলেন। আরো 200 বছর পর, তখনও পর্যন্ত কিন্তু গোলাকার পৃথিবী ভাবা হলো, মনে করা হতো যে পৃথিবীর যে ভেতরটা, যে পাথর, সব জায়গায় পাথরের ঘনত্ব সমান। তারপর আরো 200 বছর পর এলেন আইজাক নিউটন। তিনি কিন্তু মাধ্যাকর্ষণের যে ইকুয়েশন, সেটার মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে পৃথিবীর মধ্যে ঘনত্ব সর্বত্র সমান নয়, মানে পৃথিবীর ভেতরটায় এটা ক্রমশ কেন্দ্রের দিকে বাড়বে তিনি বললেন। এবং তিনি যে ঘনত্বের কথা বলেছিলেন, পৃথিবীর গড় ঘনত্ব, তা কিন্তু এখনো আমরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে হিসাব করেও কিন্তু সেটাই সত্যি দেখা গেছে। এরপর দেখো, বিভিন্ন সময়ে 1700, 1800, 1900 এবং 2000 সালের বিভিন্ন সময় এক একজন বিজ্ঞানী এক একটা বিষয়ের কথা, পৃথিবীর ভেতরের যে ম্যান্টেল, কোর, এই সব কিছু, দেখো এই যে এতজন বিজ্ঞানী, মোহরভিস, গুটেনবার্গ, জেফরি, তারা এক একজন এক একটা সময় এক একটা বিষয় বুঝতে পারলেন। কেউ বলছেন যে হ্যাঁ, একটা কোর আছে, কোরটা লিকুইড, কোরটা 2900 কিলোমিটার ডেপথে আছে। তো এইভাবে পরপর পৃথিবীর সম্পর্কে ধারণা, একটা সলিড ইনার কোর তিনি বললেন যে লেম্যান। এবং এই প্রত্যেকজন বিজ্ঞানীর নামানুসারে আমরা পরে পড়বো, যে মানে পরে জানতে চলেছি যে এক একটা বিযুক্তি রেখা নামকরণ করা হয়েছে। তো এইভাবে পরপর পৃথিবীর সম্পর্কে আমাদের যে ধারণা, সেগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হতে শুরু করলো। এবং বোঝা গেল যে মূলত আমরা যদি সামগ্রিকভাবে ভাবি, তাহলে 3টে স্তর, ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। এবং এটাকে এই ডিমের খোলার সঙ্গে তুলনা করে আগেও বলছিলাম যে ক্রাস্ট এতটাই পাতলা যে আমরা সম্পূর্ণ ডিমের খোলাটাকেই ক্রাস্ট ভেবে নিয়ে, তাহলে যেটুকু অনুপাত আসবে গোটা পৃথিবীর সঙ্গে, পৃথিবীর যে ভূপৃষ্ঠ তার যে ডেপথ, সেটার অনুপাতও তাই। সেটা খুব সামান্য পাতলা সরু অংশ। এরপর হচ্ছে ম্যান্টেল, এবং ডিমের কুসুমটাকে আমরা কোর ভাবতে পারি। তো কিভাবে এই যে হাজার হাজার ভূমিকম্প সারা পৃথিবী জুড়ে হচ্ছে, এবং প্রত্যেকটা ভূমিকম্পের যে স্টেশনগুলো রয়েছে, যেখান থেকে এই ভূমিকম্পের তরঙ্গগুলোকে মাপযোগ করা হয়, সেখান থেকে কি হয় যে এই তরঙ্গগুলোর সময়, যে কোনো ভূমিকম্পের সময় প্রথমে পৌঁছায় কি পি তরঙ্গ, তারপরে পৌঁছায় এস তরঙ্গ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়েভ। এই পি তরঙ্গ দেখো এখানে রেড কালারে দেখানো হয়েছে, আর এস তরঙ্গ দেখানো হয়েছে ব্লু কালারে। দেখো, এটা যখন পাস করছে গোটা পৃথিবী, কোনো এক জায়গায় ভূমিকম্প হলে, এই যে এখানে ভূমিকম্পটা শুরু হলো, এবং তার যে এগুলো তরঙ্গগুলো, সেগুলো কি করছে, পৃথিবীর ভেতর দিয়ে পাস করছে, করে আবার বিপরীত প্রান্তে আমরা সেগুলোকে পাচ্ছি। তো এইভাবে এই যে এখানে কি হচ্ছে দেখো, এই যে এটা যেতে যেতে কোথায় কিভাবে প্রতিফলন হচ্ছে এবং প্রতিসরণ হচ্ছে এই তরঙ্গগুলোর, সেইটা অনুযায়ী কিন্তু আমরা পরোক্ষভাবে ধারণা করছি। যেমন আমরা জেনেছি যে এস তরঙ্গ কি হয়, যে কোনো তরল বা গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না। তো দেখো, এক্ষেত্রে দেখা যায় যে এই এস তরঙ্গ কিন্তু পৃথিবীর এই কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে না, সে প্রতিফলিত হয়ে বাইরের দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এখান থেকে ধারণা করা গেল যে পৃথিবীর কেন্দ্রটা তাহলে নিশ্চয়ই তরল অবস্থায় আছে। তো এইভাবে আমরা পরোক্ষভাবে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত, এই প্রক্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করে এবং তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করে, বর্তমানে অনেক রকম কম্পিউটার জেনারেটেড সিমুলেশন মডেল এসছে, এবং সেগুলোর মাধ্যমে আরো আমরা বিস্তারিত ধারণা করতে পারছি। তো এইভাবে আমরা এই ত্রিস্তরীয় যে পৃথিবী,
তার যে অভ্যন্তর সেটা সম্পর্কে ধারণা করছি। তো দেখো আমরা এবার দেখে নিই। দেখো প্রথমে আমরা এটাকেই দেখি, এই যে মডেলটা, তাহলে আমরা প্রথমে কি দেখলাম যে এর ভেতরে কি আছে এইটাই জানার চেষ্টা। এই আমাদের পৃথিবী, এটাকে যদি আমরা কাল্পনিকভাবে এখান থেকে কেটে ফেলি তাহলে দেখো ভেতরে কিরকম স্তর রয়েছে। আমরা ঠিক পেঁয়াজের যেরকম করে একের পর এক স্তর, পেঁয়াজকে কাটলে যেমন দেখা যায়, তো এই স্তরগুলো কি কি আছে, যে এদের কি কি পার্থক্য আছে, উপাদান আলাদা, এদের ঘনত্ব আলাদা এবং এদের তাপমাত্রা আলাদা। এই তিনটের বেসিসে আমরা কি করছি, যে বিভিন্ন স্তরে পৃথিবীকে ভাগ করছি। তো দেখো এখানে এই যে সব থেকে এইভাবে কেটে দিলে সব থেকে কেন্দ্রে আছে কি, কেন্দ্রমণ্ডল, কেন্দ্রে আছে কোর, যেটাকে আমরা এতক্ষণ জানলাম। তো এই কেন্দ্রমণ্ডলের মধ্যে আবার দুরকম, এই অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। তারপরে আছে একটা বিরাট অংশ, এই যে যতটা আমরা এখানে এই হলুদ এবং কমলা কালারে দেখছি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে গুরুমণ্ডল। এই কারণেই কিন্তু গুরুমণ্ডল প্রায় 84%, মানে দেখো এতটা চওড়াভাবে গোটা পৃথিবীকে বেষ্টন করে আছে। তার জন্যই এর যে মোট যে আয়তন সেটা পুরো পৃথিবীর 84% দখল করে আছে। আর একদম বাইরে আছে এই সরু পাতলা স্তর, এটা হচ্ছে আমাদের ভূত্বক। এবার এই কোথাও একটা ভূমিকম্প হলো, ঠিক যেটা আমরা এতক্ষণ দেখলাম। এখানে ধরো ভূত্বক থেকে একটু নিচে গুরুমণ্ডলের মধ্যে কোনো একটা জায়গায় এখানে ভূমিকম্পটা শুরু হলো, ভূ আলোড়ন বা ভূমিকম্প তরঙ্গ মানে এখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক এই ভূমিকম্পের কেন্দ্রের ওপর দিকে যে ভূপৃষ্ঠের যে অংশটা, তাকে আমরা জানি যে উপকেন্দ্র। এখান থেকে দেখো ঠিক পুকুরে যেরকম ঢিল ফেললে জলের মধ্যে যেরকম পরপর পরপর একটা গোল 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 ঢেউ ওঠে এবং ধীরে ধীরে পাড়ের দিকে যেতে থাকে, তো সেরকমই দেখো এখানে হচ্ছে এখান থেকে ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং এইভাবে গোটা পৃথিবী জুড়ে এই তরঙ্গগুলো ভেতর দিয়েও ছড়িয়ে পড়ে, বাইরে থেকেও ছড়িয়ে পড়ে। তো এই বিভিন্ন রকম তরঙ্গ যেমন PS, এগুলোকে তারপর এই পৃথিবীর ওপরে থাকা বিভিন্ন জায়গায় থাকা যে রেকর্ডিং স্টেশনগুলো, সেখান থেকে রেকর্ড করে এটাকে কম্পেয়ার করে আমরা বিভিন্ন স্তরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জানতে পারছি। তো এরপর দেখো আমরা যদি এটা দেখে নিই, এতক্ষণ আমরা যেভাবে জানলাম, দেখো এইটা যদি পৃথিবীর একটা মডেল ভাবি, আমাদের হাতের কাছে একটা থাকা উদাহরণ। এখানে দেখো একটা বিষয় তোমরা হয়তো লক্ষ্য করছো, যে ঠিক আছে লেবু তো বুঝলাম, লেবুর সঙ্গে ডিমের সঙ্গে তুলনা করা যায় পৃথিবীকে, কিন্তু এটা কি করেছি, এই যে বাইরের এই খোসাটাকে ছিঁড়ে দিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে আবার সেটাকে আবার আমি এখানে অ্যাটাচ করে রেখেছি। আসলে কিন্তু পৃথিবীর বাইরের যে জায়গাটা সেটা কিন্তু এরকমই, মানে আমাদের ভূত্বকটা। প্রথমে দেখো আমরা যদি শুরু থেকে যাই, এই হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল পৃথিবীর একদম ভেতরে থাকছে। তারপর হচ্ছে আমাদের এই যে ত্বকটা, যদি আমরা ভূত্বকটা যদি আলাদা করে নিই তাহলে এই পুরো অংশটা এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টল। তো এবার এই যে বিষয়টা দেখো, ভূত্বকটা কি হলো এরকম ভাঙা ভাঙা ছেঁড়া ছেঁড়া কেন? আসলে কিন্তু প্রকৃত পৃথিবী ভূত্বক ঠিক এরকমই, আমরা আরেকটু পরে বিস্তারিত জানবো যে কেন এরকম। এইগুলোকে আমরা এক একটা ভূত্বকের এক একটা যে কঠিন এবং রিজিড অংশ, সেটাকে আমরা এক একটা পাত বলবো। এগুলো হচ্ছে এক একটা টেকটনিক প্লেট, ভূত্বকের এক একটা ভাঙা অংশ, সেগুলো হচ্ছে এক একটা টেকটনিক প্লেট। পৃথিবীতে এরকম বড় বড় প্রায় 7টি এই টেকটনিক প্লেট রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত দেখে নিই, চলো। দেখো তাহলে আমরা এইভাবে পৃথিবীর যে মূলত 3টে স্তর, তাকে আরো বিস্তারিত জানতে গেলে আমরা পৃথিবীর অভ্যন্তরকে দুভাবে জানতে পারি। একটা হলো মেকানিক্যাল ডিভিশন, অর্থাৎ যান্ত্রিকভাবে আমরা যেভাবে ভাগ করতে পারি, আর একটা হলো কেমিক্যাল বা তার রাসায়নিক বিভাগ। তো এইভাবে প্রথম আমরা যান্ত্রিক বিভাগটা দেখছি। যান্ত্রিক বিভাগ কিসে কিসে?
বিভক্ত। একদম উপরে ভূত্বকটাকে আমরা এখানে লিথোস্ফিয়ার বলবো, তারপরে অ্যাস্থেনোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ারিক ম্যান্টল, আউটার কোর এবং ইনার কোর। দেখো সব থেকে উপরের স্তর। আর কেমিক্যাল ক্লাসিফিকেশনে আমরা কি দেখছি? ক্রাস্ট, ম্যান্টল এবং কোর। তো প্রথমে আমরা দেখে নিই এই মেকানিক্যাল ক্লাসিফিকেশনটা। এখানে একদম উপরের যে লিথোস্ফিয়ার স্তরটা দেখো, যেটাকে আমরা বাংলায় বলি শিলামণ্ডল। তো এই শিলামণ্ডল প্রায় 100 থেকে 120 কিলোমিটার এর গভীরতা, অর্থাৎ পৃথিবীর একদম উপরের স্তরটা থেকে এর তলার দিকে এতটা গভীরতা। এবং এই স্তর দেখো দুটো স্তরে বিভক্ত। এই যে পৃথিবীর ওপরটা বলছিলাম যে ভাঙা ভাঙা, কেন ওই ঠিক লেবুর খোসার মতো, এগুলোকে বলা হচ্ছে এক একটা টেকটনিক প্লেট। একটা কোনো প্লেটকে ধরো তুমি মানে চায়ের যে প্লেট, সেই প্লেটকে তুমি ধরো ফেলে দিলে বা হাত থেকে পড়ে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না? কিন্তু সেই টুকরোগুলোকে তুমি যদি খুব মনোযোগ দিয়ে চেষ্টা করে আবার পাশাপাশি রাখো, যার পাশে যেটা ছিল সেটা কিন্তু আবার যদি তুমি ঠিক করে সাজাও, দেখবে আবার যে প্লেটের যে অ্যাকচুয়াল যে আকৃতিটা ছিল আবার সেই গোলাকার আকৃতি এবং পাশাপাশি ভাঙা টুকরোগুলো অবস্থান করছে। তো পৃথিবীর ওপরটাও ঠিক এই রকম, যে ভেঙে ভেঙে আছে কিন্তু পাশাপাশি আছে। এবং তাদের মধ্যে কি হচ্ছে দেখো, এই যে আমরা এখানে দেখছি যে এই যে অংশটা, এটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপরে এই যে ভাঙা দুটো পাশাপাশি দেখো ভাঙা টুকরো বা দুটো প্লেট, তারা কি করছে যে পরস্পর আবার তারা চলাচল করে। প্লেট অংশটা দেখো এদিকেও যায়, আবার এখানেও অ্যারো দিয়ে দেখানো হচ্ছে যে এদিকেও যাচ্ছে। তো দেখো কি হচ্ছে যে এই যে চলাচল করছে, কেন করছে? এখানে হচ্ছে এই প্রাইমর্ডিয়াল হিট, মানে এটা পৃথিবীর একদম সৃষ্টির সময় থেকে আমরা জানি যে আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে যখন উত্তপ্ত গলিত পদার্থ ধীরে ধীরে কি হয়েছিল যে শীতল কঠিন হয়ে তারপরে আমাদের ওপরের এই যে ভূত্বকটা তৈরি হয়। তো এই ভূত্বকের নিচে এখনো পর্যন্ত কি হচ্ছে যে সেই যে তাপটা, সেই তাপ শক্তিটা কোত্থেকে আসছে? বিভিন্ন রকমের যে তেজস্ক্রিয় পদার্থ, দেখো এই তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, এইগুলো পৃথিবীর যে কোরে সেখানে আছে। এবং সেইটা যে তাদের যে স্বতঃস্ফূর্ত যে ভাঙন হয় তার ফলে সেখান থেকে কিন্তু তেজস্ক্রিয় রশ্মির সাথে সাথে প্রচন্ড তাপও নির্গত হচ্ছে। তো এই তাপ কি হচ্ছে? ট্র্যাপড হয়ে রয়েছে ভেতরে, এতটা তাপ কিন্তু বাইরেটা ঠান্ডা হয়ে জমে গেছে। ঠিক যেরকম করে কোনো গরম জিনিস আমরা নামিয়ে রাখি, ধরো দুধ ফুটিয়ে নামানো হলো, নামিয়ে রাখলে কি হয় কিছুক্ষণ পরে ওপরে একটা পাতলা সর পড়ে যায়, কিন্তু সেই সরটা তুমি যদি হাত দিয়ে সরিয়ে দাও বা ফু দিয়ে সরিয়ে দাও, দেখবে তলায় তো তখনও তরল দুধটা গরম অবস্থাতেই আছে। তো পৃথিবীর ক্ষেত্রে আমাদের এটাই হয়েছে যে পৃথিবীর ওপরটা ভূত্বকটা পাতলা একটা সর পড়ে যাওয়ার মতো করে একটা কঠিন হয়েছে, পাতলা একটা স্তর। কিন্তু তার ভেতরে এই গলিত অবস্থায় যে ম্যাগমা মানে যে লাভাগুলো ছিল সেগুলো রয়েছে এবং সেখান থেকে ক্রমশ প্রচন্ড পরিমাণে তাপ সেটা বেরিয়ে আসার চেষ্টা করে, সবসময় বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। তাহলে এই যে উত্তপ্ত পদার্থগুলো সেগুলো কি করছে? সবসময় এই ম্যাগমা স্রোতটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। তো এই পরিচালন স্রোতটা কিভাবে কাজ করে এখানে আমরা দেখে নিতে পারি। দেখো আমরা পৃথিবীর যে এই যে টুকরোগুলো, ধরো পাশাপাশি দুটো টুকরো, তারা কি করছে? এই ভেতরে ম্যান্টেল রয়েছে, ম্যান্টেলের মধ্যে কি আছে? যে ম্যাগমার গলিত ম্যাগমা সে উত্তপ্ত এবং প্রচন্ড চাপে রয়েছে, সে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। তখন কি হচ্ছে যে পৃথিবীর ওপরের এই টুকরোগুলো তারা কখনো পরস্পরের কাছে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে। এইভাবে তাদের মধ্যেও কিন্তু একটা মুভমেন্ট হয়, তারা স্থির নয়, তারা কিন্তু চলমান। তাহলে এই যে বিষয়টা, হ্যাঁ, এইভাবে কখনো তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আবার কখনো কাছে আসছে। এটা হচ্ছে কিভাবে? ধরো এটাকে আমরা সেই ম্যাগমা স্তর ভাবলাম। তো আমরা যদি এখানে এই ভূত্বকের অংশগুলো ধরো এর উপরে রয়েছে, অর্থাৎ এগুলো সমস্ত হচ্ছে আমাদের পাত, টেকটনিক প্লেট, এগুলো রয়েছে। এবার ভাবো যে এর তলায় যদি কোনো মানে তাপ দেওয়ার উৎস থাকতো, ধরো আগুন জ্বালানো আছে, তার উপরে এটা বসানো আছে। তাহলে তোমরা অনেকে হয়তো দেখেছো যে চায়ের জল বসালে বা জল ফোটালে যে কোনো সময় তখন কি হয় যে তলা থেকে কিছুক্ষণ জলটা গরম হওয়ার পরে
কি হয় যে বাষ্প বেরোতে থাকে, অর্থাৎ তলা থেকে একটা স্রোত তৈরি হয়, গরম জল প্রথমে তলাটা এই তলাটা উত্তপ্ত হচ্ছে, সেখান থেকে প্রথমে সেই যে গরম জলটা সেটা উপরে উঠে আসবে, কারণ গরম হালকা সে উপরে উঠে আসছে হালকা হয়ে, এবং এই যেই উপরে উঠে আসবে সে তখন এই ওপরে থাকা যে অর্থাৎ ম্যান্টেলের ঠিক উপরে থাকা এটাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। আমরা একটু পরেই দেখতে পাবো এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভেসে থাকা এই যে ভূত্বকীয় পাতগুলো সেগুলোকে সে কি করছে, ডিসপ্লেস করছে। সে এই যে উপরে উঠে আসছে সে তখন এই পাতকে এদিকে সরিয়ে দিচ্ছে, এবং যদি এখানেও কিছু থাকে, ধরো এরকম দুদিকে ছিল, সে কি করছে এই দুপাশে এরকম করে সরিয়ে দেবে। আবার কি হবে, সেই উত্তপ্ত যে ম্যাগমা স্রোত সেটা আবার এই দুপাশে সঞ্চালিত হয়ে, ঠিক যেরকম করে জল গরম করলে আমরা দেখি বা চা ফেলে দিলে সহজে বোঝা যায়, সেই চায়ের যে টুকরোগুলো সেগুলো একবার উপরে ওঠে আবার নিচে যায়, আবার উপরে ওঠে, এইভাবে পুরো যে জলটা একসাথে একই তাপমাত্রায় চলে আসে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিচলন। তো এই পরিচলন স্রোত তৈরি হয় আমাদের ওই একইভাবে ঠিক গুরুমণ্ডলের মধ্যে, ম্যান্টেলের মধ্যে। তো সেই পরিচলন স্রোতের ফলে কি হয় যে তার উপরে থাকা এই ভূত্বকীয় পাতগুলো, এই টুকরোগুলোকে সেই স্রোত একবার এই দুপাশে ঠেলে দিচ্ছে, আবার এইখানে গিয়ে ঠান্ডা হয়ে এই পাত আবার তলায় চলে গিয়ে সেটা গলিত হয়ে আবার ম্যান্টেলের অংশ হয়ে যাচ্ছে। ফলে এই একবার এই উঠছে আবার গিয়ে নামছে, এইভাবে নামছে, এই বিষয়টাকেই আমরা পরিচলন স্রোত বলছি, এবং যে কারণেই এই আমাদের ভূত্বকীয় পাতগুলো মুভমেন্ট হয়। তো আবার আমরা দেখে নিই যে লিথোস্ফিয়ারের নিচেই রয়েছে যেটা আমরা বললাম অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ার কিন্তু অত্যন্ত একটি দুর্বল স্তর, দুর্বল এবং প্লাজমার মতো স্তর। তো এই স্তরে কি হয় যে এই দেখো প্লাজমার মতো করে এই শিলা গলিত অর্ধতরল অবস্থায় রয়েছে, এবং এর ভলিউম প্রায় 87 পর্যন্ত, 87%। এরপরে এই যে ম্যান্টেলটা, এই ম্যান্টেল কিন্তু সব থেকে বেশি বৈচিত্র্যপূর্ণ, কারণ এর মধ্যে ভেরিয়েশন সব থেকে বেশি, তাপমাত্রার ভেরিয়েশন আছে, উপাদানের ভেরিয়েশন আছে। তো সে কারণে এই ভেরিয়েশনের কারণেই কি হয়, ঠিক যেটা বললাম এতক্ষণ দেখালাম, দেখো ঠিক এভাবেই এই যে উত্তপ্ত হচ্ছে, উপরে উঠছে, আবার কিছু দূর পরে গিয়ে ঠান্ডা হয়ে আবার এই একটা স্রোতের মতো একটা চক্রাকার সার্কুলেশন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে পরিচলন স্রোত। এরপর আউটার কোর আর ইনার কোর, এই কেন্দ্রের যে দুটো লেয়ার তাদের একটা বৈশিষ্ট্য আছে। দেখো এই ইনার কোর এটা হচ্ছে একটা সলিড, এখানে আয়রন এবং নিকেল বিশেষ করে বেশি করে রয়েছে আয়রন। এর পাশে এর চারিদিকে যে আউটার কোর রয়েছে, এই আউটার কোর কিন্তু লিকুইড। তো এই লিকুইড আউটার কোর কি হচ্ছে, এর চারিদিকে রোটেট করছে, ঘুরছে। এই ঘূর্ণায়মান যে এতে কি আছে, লোহা আছে, নিকেল আছে। তো এর কারণে এখানে একটা ডায়নামোর মতো তৈরি হয়, যে কারণে পৃথিবীর ভূচুম্বকত্ব তৈরি হয় বলে মনে করা হয়। এবং এই ভূচুম্বকত্বটা কি, যে এটা আমাদের সব কিছু থেকে, অর্থাৎ সূর্যের যে ক্ষতিকর রশ্মি এবং অন্যান্য ক্ষতিকর মহাজাগতিক রশ্মি সেগুলো থেকে আমাদের পৃথিবীর একটা প্রোটেকশন, এগুলো পৃথিবীকে রক্ষা করছে। তো এই আমরা দেখে নিচ্ছি যে কোর, পৃথিবীর কেন্দ্র কি কি দিয়ে তৈরি, নিকেল এবং আয়রন, মূলত নিফে, তাই বলা হয় নিকেলের নি আর ফেরাস লোহার সেটা একসাথে বলে নিফে বলা হচ্ছে। এই আউটার কোর এটা প্লাজমা তরল অবস্থায় রয়েছে, এবং সে কারণেই এই কনভেক্টিভ কারেন্টগুলো তৈরি হয়। যেটা বললাম যে ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর যে ভূচুম্বকত্ব, তার কারণেই কিন্তু আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। তো সব মিলিয়ে এই মূলত তিনটে স্তর। একদম কেন্দ্রের বিশাল উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা সূর্যের একদম বাইরের স্তরের উষ্ণতা যা তাই। এই যে সলিড কেন্দ্রমণ্ডল কোর, সলিড কোর, সেটার কারণেই কিন্তু আমাদের পৃথিবীর এই যে স্তর বিন্যাস এবং যে বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে সেগুলো সম্ভব হয়েছে। এরপর দেখো কেমিক্যাল ডিভিশন, রাসায়নিকভাবে ভাগ করলে আমরা প্রথমেই পাচ্ছি ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। এই ক্রাস্টে কিন্তু দুটো লেয়ার রয়েছে, কন্টিনেন্ট আর ওশান, মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক। দেখো এই যে মহাদেশীয় ভূত্বক এটা কিন্তু অনেক গভীর, যেখানে যেখানে মহাদেশ রয়েছে, আমরা জানি পৃথিবীতে কটা মহাদেশ, 7টা মহাদেশ রয়েছে। এই 7টা মহাদেশের যে
তলদেশটা সেটা কিন্তু অনেক গভীর পর্যন্ত আমাদের ভূত্বকের মধ্যে বিস্তৃত। তো সেই গভীরতার তুলনায় যে মহাসাগরের তলার যে ভূত্বক তার গভীরতা কম, যদিও গভীরতা কম হলেও এর ঘনত্ব কিন্তু অনেক বেশি, এবং সেজন্য আমরা এই মহাদেশীয় ভূত্বককে বলা হয় সিয়াল বা সায়াল, অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম যেহেতু ম্যাগনেসিয়ামের তুলনায়, এবং এই ওশেন হচ্ছে মহাসাগরের ভূত্বক হচ্ছে একইভাবে সাইমা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম যেহেতু অ্যালুমিনিয়ামের থেকে ভারী, তাই এই যে মহাসাগরীয় ভূত্বক তার কিন্তু ঘনত্ব বেশি হয়, এবং এইভাবে পৃথিবীর যে ভূত্বক সেখানে আমরা এই ধরনের দুটো স্তর দেখতে পাই। দেখো, সায়াল, সিলিকন, অ্যালুমিনিয়াম। এরপর আমরা ম্যান্টেলে চলে আসি। ম্যান্টেলের আর ক্রাস্টের মধ্যে আছে একটি বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাগুলো কি? যে এই বিযুক্তি রেখা তাকেই বলা হচ্ছে যে পৃথিবীর এই যে অভ্যন্তরে, এই যে বলছিলাম যে যেখানে যেখানে এই ভূমিকম্প তরঙ্গ এখানে সৃষ্টি হয়ে পরপর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। তো কি হচ্ছে যে এই চলে যাওয়ার সময় যেখানে যেখানে সে বিক্ষিপ্ত হচ্ছে, প্রতিসরিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে, সেই স্তরগুলো, সেই জায়গা বা সেই যে অঞ্চলটা, সেই অঞ্চলগুলোকে মনে করা হয় যে ওইখান থেকে পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ তার আগের অংশটাতে একরকমের তার ঘনত্ব, তাপের বা তার যে সেটা কঠিন না তরল সেটার বৈশিষ্ট্য একরকম, আর তারপরে আরেক রকম। তো এই যে অংশগুলো, যে জায়গাগুলো থেকে যতবার এই ভূকম্প তরঙ্গ বা সিসমিক ওয়েভগুলো রিফ্লেক্টেড হয়, সেই জায়গাগুলোকে আমরা বলি ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা। অর্থাৎ এই বিযুক্তি রেখাগুলো পাশাপাশি মানে পরপর অবস্থিত দুটো স্তরকে আলাদা করছে। মোহ ডিসকন্টিনিউটি আমরা দেখি ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যে। ম্যান্টেল প্রায় 2900 কিলোমিটার, এবং একেও আমরা আপার এবং লোয়ার ম্যান্টেলে ভাগ করতে পারি। এই আপার লোয়ার ম্যান্টেলের মাঝখানে রয়েছে আবার রেপিত্তি বিযুক্তি রেখা। এরপর দেখো কোর এবং ম্যান্টেলকে আলাদা করছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। যখন একটু আগে আমরা জানছিলাম যে পৃথিবী সম্পর্কে, অভ্যন্তর সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কারভাবে ধীরে ধীরে কি করে তৈরি হলো, কি করে আমরা পরপর আমাদের জানার যে বিষয়টা সেটা বাড়তে থাকলো, এই যাদের নাম পড়লে তাদের নাম অনুসারে সেই বিযুক্তি রেখাগুলোর নামকরণ করা হয়েছে। কখনো কখনো কেন্দ্রটাকে ব্যারিস্ফিয়ারও বলা হয়, একেবারে সলিড কোর আর্থ। তার যে ঘনত্ব, আমাদের গোটা পৃথিবীর গড় ঘনত্ব 5.5 ধরে নিলে, সেটা ভূত্বকে শুরু হচ্ছে 1.5 থেকে 2.5 এর মতো, তারপরে ম্যান্টেলে যাচ্ছে 3.5 এর মতো, এবং 3.5 থেকে 5 এর মধ্যে, এবং একেবারে কেন্দ্রে সেই ঘনত্ব পৌঁছে যাচ্ছে 9.5 থেকে 14.5। তো এইভাবে পরপর যত তলার দিকে যাচ্ছি, এই আউটার কোর আর ইনার কোরকেও তাদের মাঝখানেও একটি বিযুক্তি রেখা ভাবা হয়েছে, যেহেতু দুটোর বৈশিষ্ট্য আলাদা, একটি তরল স্তর একটি কঠিন স্তর, তাকে বলা হচ্ছে লেম্যান ডিসকন্টিনিউটি। তো এরপর আমরা এখানে দেখে নিই, এতক্ষণ যা কিছু পড়লাম তার একটা দেখো মডেল ফর্মে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সমুদ্রের তলদেশের অংশটাকে দেখছি, এবং এই যে পরিচালন স্রোতটা বলছিলাম, তো এই পরিচালন স্রোত দেখো এই কোর ম্যান্টেল থেকে এখানে উঠে আসছে এবং এই দুদিকে ছড়িয়ে পড়ছে। তো এইভাবে পরিচালন স্রোত তৈরি হচ্ছে, এবং এর যে উপরের যে পাত সেগুলো কি করছে দেখো, এই দুদিকে মুভ করছে, এই এদিকে চলে যাচ্ছে বা ওদিকে চলে যাচ্ছে। তাহলে এইভাবে পৃথিবীর ওপরটা, এই যে ভূত্বকের ওপর যা কিছু ঘটছে নিয়ন্ত্রণ করছে কে না, এই গুরুমণ্ডলের এই পরিচালন স্রোত। তো এইভাবে আমরা পৃথিবী সম্পর্কে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, সেগুলোর তোমরা সব মিলিয়ে কি মনে হলো যে বিষয়টা কি আদৌ কঠিন? এই যে পৃথিবীর ভেতরে কি আছে সেটা জানা হলো, এবং এরপর ভূগোলের আরো অন্যান্য আলোচনায় তোমরা বাইরে কি আছে সেগুলো জানছো। এই দুটো একসাথে মিলিয়ে যখন পড়বে তখন দেখতে পাবে যে এই ভেতরটা জানাটা কতটা জরুরি, কারণ এটাই ভূগোলের মূল বিষয়।
ভূমিরূপ বিদ্যা বা পৃথিবীর ওপরে যে যত কিছু ভূমিরূপ আমরা দেখছি সেগুলোর যে তৈরি হওয়া, সেগুলোর পরিবর্তন হওয়া, সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে কিন্তু পৃথিবীর এই ভেতরের এই ব্যাপারটা। এবং এটাকে পরবর্তীতে তোমরা হয়তো জানবে যে এটা হচ্ছে পৃথিবীর ভেতরকার শক্তি বা অন্তর্জাত যে শক্তি। এই শক্তিগুলো অর্থাৎ এই ভূ আলোড়ন, ভূমিকম্প, এইগুলোই পৃথিবীর বাইরে ঘটে যাওয়া যে অসম্ভব যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বড় বড় ভূপ্রাকৃতিক ঘটনাগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের আলোচনা আজ এই পর্যন্তই।